বাংলাদেশ। আগে এই দেশটির নাম শুনলে খুব আপন আপন অনুভূতি হতো, কিন্তু এখন মনে হয় যেন তাড়াতাড়ি এই দেশ ছেড়ে চলে যেতে পারলেই বাঁচি। কিন্তু কি এমন হলো যে হঠাৎ করে এই দেশের মানুষ নিজ দেশের প্রতি এখন বিরক্ত? অন্যান্য দেশগুলো স্বাধীন হয় একবার, কিন্তু আমাদের দেশ 1971-এর পর 2024 সালও স্বাধীন হয়েছে। তাহলে তারপরেও কেন আমাদের দেশের এই অবস্থা? শুধুই কি দোষী আমাদের গভর্নমেন্ট, নাকি আমরাই আমাদের দেশটিকে আজ এই অবস্থায় নিয়ে এসেছি? চলুন দ্য ক্রেজি ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি কেন আমাদের দেশে উন্নতি হচ্ছে না, কেনই বা আমাদের এই রক্তে কেনা দেশটির প্রতি এত রাগ আর এত ক্ষোভ। 1971 সালে আমরা সর্বপ্রথম স্বাধীন হই। তারপরে আমাদের দেশের দায়িত্বে নানান সরকার এসেছে, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি, আবার কখনো তত্ত্বাবধায়ক সরকারও এসেছে। তার মধ্যে আওয়ামী লীগ সরকার মানে শেখ হাসিনা সর্বোচ্চ সময় প্রায় 16 থেকে 17 বছর পর্যন্ত দায়িত্বে ছিলেন, যার 2024-এর 5ই আগস্ট পতন হয়। তারপর আসেন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর নির্বাচনের মাধ্যমে এখন আছেন বিএনপি সরকার বা তারেক রহমান। সো এত সরকার আমাদের দেশে ঠিকই পরিবর্তন হয়েছে, শুধু পরিবর্তন হয়নি আমাদের হিংস্রতার, আমাদের মানবতার আর আমাদের রাজনীতি। আমাদের দেশ আয়তনে ছোট হলেও জনসংখ্যায় প্রায় অনেক বেশি, তবুও আমাদের দেশে আজও পর্যন্ত একটি ভালো ক্রিকেট টিম অথবা ফুটবল টিম তৈরি হতে পারেনি। আমাদের দেশে বর্তমানে শিক্ষার হারও প্রায় মোটামুটি ভালো বললেই চলে, কিন্তু তারপরও বেকারত্বের সমস্যা থেকেই যায়। আমাদের দেশে ফ্লাইওভার, বড় বড় সড়ক, মেট্রো রেল ঠিকই হয়েছে, তবুও ঠিক হয়নি আমাদের যাতায়াত ব্যবস্থা। আমাদের দেশে পারিবারিক শিক্ষা ঠিকই আছে, তবুও হয়ে যাচ্ছে হাজারো রেপ, হাজারো নির্যাতন, হাজারো খুন। আমাদের দেশে আইন আর সংবিধান ঠিকই আছে, শুধু নেই সঠিক বিচার, সঠিক প্রয়োগ। তাহলে এবার ভাবুন তো, এত সব কিছু আমাদের কাছে থাকার পরেও কেনই বা আমরা আমাদের দেশটিকে উন্নতি করতে পারছি না? এর দুটি কারণ রয়েছে। এক, আমাদের নিজেদের কারণ। দুই, অনুন্নত রাজনীতি বা সরকারের কারণে। কেন আমাদের দোষ সেটাই আগে বলি। এই যত সব অপরাধ হয় সব কিছুই কি সরকার করে? এই যে কত রেপ হচ্ছে, খুন হচ্ছে, নির্যাতন হচ্ছে, এসব কিছুই কি সরকার করে? উত্তর না। এসব কিছুর পিছে দায়ী আমরা নিজেরা। আমাদের মানসিকতায় সমস্যা, আমাদের চিন্তাভাবনায় সমস্যা, আমাদের ভিতর সেই আসল দেশপ্রেমটাই আজ বিলুপ্ত প্রায়। তারপর আমাদের যাতায়াতের সমস্যাটা কি সরকার এসে করে দিয়ে যায়, নাকি আমরা নিজেরাই করি? এটারও উত্তর হলো আমরাই করি। আমাদেরকে ঠিকই ট্রাফিক আইন দেওয়া হয়, ঠিকই রাস্তা পারাপারের ওভারব্রিজ দেওয়া হয়, ঠিকই বড় বড় 2টা লেনের সড়ক বানিয়ে দেওয়া হয়, তবু আমরা নিজেরাই সেটা অমান্য করে চলি, আর ফলাফল আমাদের সামনেই। তারপর রাজনৈতিক অস্থিরতা, এলাকায় গুন্ডামি, মাস্তানি, একজন আরেকজনকে খুন করা, গ্যাঞ্জাম করা, এসব কি সরকার করে? হ্যাঁ, এখন ঠিকই বলবেন যে সরকার থেকে অথবা উপর থেকে এভাবে অর্ডার দেওয়া হয় দেখেই আপনারা করছেন, কিন্তু আপনাদের এখানে যেতেই বা হবে কেন? এসব কাজের সাথে লিপ্তই বা হতে হবে কেন? 200 টাকা আর 2টা সিঙ্গারার লোভ যদি না সামলাতে পারেন, তাহলে তো কোনো শত্রু দেশ আপনাদের একটা চেক অফার করলেই দেশের বিরুদ্ধে যুদ্ধ করতেও রাজি হয়ে যাবে। ঠিক এইসব কারণেই আজ আমাদের দেশে যতই সরকার পতন হোক আর যতই সরকার পরিবর্তন হোক, দেশ পরিবর্তন হবে না আগামী 100 বছরেও, যদি আমরা পরিবর্তন না হই। তাই সর্বপ্রথম পরিবর্তন হওয়া দরকার আমাদের নিজের। এতক্ষণ তো আমাদের কথা বললাম, এখন আসুন দেখি আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। আমাদের নেতারা বা মন্ত্রীরা নির্বাচনের আগে হয়ে যায় মানবদরদী বন্ধু, আর পরে হয়ে যায় একটি দেশের নাগরিকরা কোনো অন্যায় করলে তার শাস্তি আইনই দেওয়ার কথা, কিন্তু আমাদের দেশে আইন থাকলেও আইনের প্রয়োগ হয় না। এই দেশে খুনি বা ধর্ষকরা থাকে আরামায়েশে, আর আইন থাকে মামলার ফাইল পর্যন্তই। আবার তো কখনো কখনো মামলাটাও করতে পারে না। এই দেশে বিচার আর প্রতিবাদ সব কিছুই অনলাইনের ট্রেন্ডেই সীমাবদ্ধ, বাস্তবে আর কিছুই নেই। গত 1 বছরে প্রায় 1000 খানেক ধর্ষণ হয়েছে, যার মধ্যে ট্রেন্ডে এসেছে 4 থেকে 5 জন। তাও এগুলো ম্যাক্সিমাম 7 দিন ট্রেন্ডে থেকে আবার শেষ হয়ে যায়। তবুও আজও কোনো বিচার এই দেশের আইন করতে পারে নাই। হাদির হত্যার বিচার এখনও আইন করতে পারেনি। কত খুনি, কত আসামি ঘুরছে, কাউকেই আইন কিছু করতে পারেনি। কিন্তু তারা মাদক মুক্ত দেশ করতে চায়, কিন্তু হামলা করে বিভিন্ন পার্কে বিভিন্ন চিপাচাপায়, আবার সেগুলোর ভিডিও করে ছাড়ে। অথচ এসব মাদক যেখান থেকে আসে সেখানে কিছুই করে না। একটা বাচ্চাকেও জিজ্ঞাসা করলে বলতে পারবে যে এসব মাদকের উৎপত্তি কোথায়, কিন্তু আমাদের সো কল্ড পুলিশ বাহিনী সেদিকে কিছুই করে না। তারপর আসি স্পোর্টস নিয়ে। আমাদের ক্রিকেট এবং ফুটবল এই দুইটিই আমাদের মেইন স্পোর্টস, বাট স্টিল আমাদের ফুটবল এবং ক্রিকেট টিমে আছে বোকাসুদা আশরাফুলের মতো প্লেয়ার। কিন্তু দেখা যায় বিভিন্ন কলেজের টুর্নামেন্টে, তারপর অলিতে গলিতে অনেক ভালো ভালো প্লেয়ার পাওয়া যায়, শুধুমাত্র আমাদের বাফুফে আর বিসিবি এর চোখেই পড়ে না। দেশে খেলাধুলাকেও রাজনীতির সাথে যুক্ত করে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এবার আসি শিক্ষা ব্যবস্থাতে।
সর্বপ্রথম আমার মাথায় তো এটাই আসে না যে শিক্ষা ব্যবস্থাতে রাজনীতি কেন আসবে। একটা সরকার পরিবর্তন হলে শিক্ষামন্ত্রীর কেন পরিবর্তন হবে? তারপর কোনো শিক্ষামন্ত্রীর বদল হলেও সে জেলেই বা কেন যাবে? আবার একটা মানুষ জেল খাটার পরেই আবার শিক্ষামন্ত্রী বা কীভাবে হওয়ার যোগ্যতা রাখে? শিক্ষা ব্যবস্থার সাথে যখন এই রাজনীতি যুক্ত হয় তখন শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। কারণ প্রতিবার সরকার চেঞ্জ হলে যদি প্রতিবার শিক্ষামন্ত্রীও চেঞ্জ হয় তাহলে স্টুডেন্টদের দিয়ে প্রতিবার এই নতুন নতুন এক্সপেরিমেন্ট করা এসব কখনোই যাবে না। নতুন শিক্ষামন্ত্রী পুরাতন শিক্ষামন্ত্রীর দোষ ধরতে ধরতেই পুরোটা সময় কাটিয়ে ফেলবে। কিন্তু আমার কথা হলো, যদি এত দোষ থাকে একটা শিক্ষামন্ত্রীর পেছনে, তাহলে ওই শিক্ষামন্ত্রী এত বছর প্রিভিয়াসলি থাকলেই বা কীভাবে? সো আমাদের দেশে এই সো কল্ড রাজনীতিতে আমাদের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের মূল স্বাধীনতাকেও ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, আমিও স্বীকার করছি যে আমাদেরও দোষ আছে, কিন্তু আমাদের দোষগুলো বেশি বড় হলে তা সরকারের দায়িত্ব থাকে সেটাকে ঠিক করানোর জন্য বা শাস্তি দেওয়ার জন্য। বাট এখানে যদি সাধারণ মানুষদের ভয়ে ভয়ে থাকতে হয় আর ধর্ষক আর খুনিরা যদি মাথা উঁচু করে বাঁচতে পারে, তাহলে সেই দেশকে কি আদৌ স্বাধীন দেশ হিসাবে গণনা করা যায়? জাস্ট এই একটা প্রশ্নই আপনাদের জন্য রেখে আজকে ভিডিও শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। টিল দেন, স্টে হাম্বল, বি সেফ।